ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধে এবার বিরতিও প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর সেই প্রস্তাবকে সরাসরি না বলে দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তাহলে কি ইরানের কাছে মাথা নত করল যুক্তরাষ্ট্র ইসরায়েল? এমন প্রশ্নই এখন দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের লেখা আর আন্তর্জাতিক গণমাধ্যমের নিবন্ধতে। এদিকে ইরানের পক্ষ নিয়ে নতুন খেলা শুরু করেছে চীন, যা রীতিমতো বড় ধরনের চিন্তাঘাত তৈরি করেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ডে। চীনের এই খেলায় রাশিয়া অন্তর্ভুক্ত হয়েছে বলে জানিয়েছে বেইজিং এবং তেহরানের গণমাধ্যমগুলো। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে এবার ডলারের বিপরীতে গোপন ব্যাংকিং চ্যানেলে চীনের মুদ্রা ইউয়ান ব্যবহার করা হবে, যা চীনের অর্থনীতিকে যেমন ফুলে ফেঁপে তুলবে, উল্টো দিকে ডলারের দরপতনের আশঙ্কা রয়েছে। আর ইরানের দেয়া এরই উপহারের বদলে চীন তেহরানকে কার্যকর সব যুদ্ধাস্ত্র দিয়ে সহায়তা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে দুই দেশের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্র নীতি বিষয়ক অধিবেশনে মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সশরীরে উপস্থিত ছিলেন কিনা তা তিনি নিশ্চিত করেননি। এদিকে চীন আনুষ্ঠানিকভাবে ইরানের উপর চাপিয়ে দেওয়া অ্যাপস্টিন সিন্ডিকেট বা যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের প্রতিক্রিয়া জানাচ্ছে দুটি সমতল পথে, একজন কূটনীতিক ও একজন সামরিক মুখপাত্রের মাধ্যমে। এর অর্থ হচ্ছে চীন এই যুদ্ধকে চরম রাজনৈতিক বা কূটনৈতিক উত্তেজনা এবং সামরিক হুমকি উভয় হিসেবেই দেখছে। চীনের সামরিক মুখপাত্র পিপলস লিবারেশন আর্মির একজন কর্নেল স্পষ্টভাবে দাবি করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে আসক্ত। দেশটির ইতিহাস মাত্র 250 বছরের, এর মধ্যে তারা মাত্র 16 বছর শান্তির মধ্যে ছিল। যুক্তরাষ্ট্রকে একটি বৈশ্বিক হুমকি হিসেবে দাঁড় করিয়েছেন, এছাড়া পরিষ্কারভাবে নৈতিক হুমকি হিসেবেও। চীন তাদের 25 বছরের দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে ইরানকে দীর্ঘ পাল্লার রাডার সরবরাহ করেছে, যা স্যাটেলাইট ব্যবস্থার সঙ্গে একীভূত। এর মূল নির্যাস হল, যুদ্ধের তুলনায় ইরানের পাল্টা জবাব দেওয়ার সময় এখন অনেক কমে এসেছে। রাশিয়া সমতল পথে সহায়তা করেছে। ইউক্রেনে প্যাট্রিয়ট এবং আইরিসটির মতো পশ্চিমা ব্যবস্থাগুলো সম্পর্কে রাশিয়ার অর্জিত অভিজ্ঞতাগুলো ইরানকে ব্যাপকভাবে প্রয়োগ করার সুযোগ করে দিয়েছে। এটি কেবল ড্রোন স্যাচুরেশন কৌশল নয়, বরং এটি হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে ড্রোনের ঝাঁকের সমন্বয় করা রুশ পদ্ধতি রপ্ত করা। অপারেশন ট্রু প্রমিস 4 এর সর্বশেষ পর্যায়ে ঠিক এই ধ্বংসাত্মক প্রভাবই দেখা যাচ্ছে। সর্বশেষ পঞ্চবার্ষিক পরিকল্পনা চূড়ান্তভাবে দেখিয়ে দিচ্ছে চীন কিভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে আসন্ন প্রযুক্তিগত ভবিষ্যতের নেতা হওয়ার পরিকল্পনা করছে। আর এটি কেবল 2030 সাল পর্যন্তই নয়, বরং এই শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত বিস্তৃত। ইরান এখন চীনের সামনে একটি থালায় সাজিয়ে উপহার দিচ্ছে। তারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণকৌশলগত সংকীর্ণ পথ মানে হরমুজ প্রণালী, যেখানে দিয়ে বিশ্বের মোট তেলের 20% পরিবাহিত হয়, যেখানে পেট্রো ডলারের পরিবর্তে পেট্রো ইউয়ান চালু করছে। হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হলো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা IRGC সংশোধিত সানজুর রণকৌশল। একটি সংযোগ করিডর হরমুজ প্রণালী এবং একটি মুদ্রা চীনের ইউয়ান, উভয় এখন সাম্রাজ্যবাদী বিনাশের মরণাস্ত্র। পারমাণবিক বোমার প্রয়োজনীয় বা কি, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এটাই সেই গোপন রহস্য ইরানের চীনকে চূড়ান্ত চালটি দেওয়ার সুযোগ করে দিচ্ছে। বেইজিং বছরের পর বছর ধরে অসীম ধৈর্যের সঙ্গে এই দাবার বোর্ড সাজিয়েছে। একগুচ্ছ বহুপক্ষীয় প্রতিষ্ঠান তৈরি করা, ব্রিক্স এবং এসিওতে মূল ভূমিকা পালন করা, নতুন সিল্ক রোড নির্মাণ করা, বিকল্প লেনদেনের ব্যবস্থায় বিনিয়োগ করা এবং তাদের কূটনীতিকে শক্তিশালী করা, এর সবই ছিল সেই বোর্ডের অংশ।
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও উন্মোচিত হলো ক্ষমতা, তেল আর ভূরাজনীতির সেই পুরনো বাস্তবতা, যেখানে মুসলিম বিশ্বের ঐক্য ও স্বার্থকে বারবার বিক্রি করে দেয়া হচ্ছে পশ্চিমা শক্তির কাছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে যে অবস্থান নিয়েছে তা অনেকের কাছেই মুসলিম বিশ্বের প্রতি এক গভীর বিশ্বাসঘাতকতার উদাহরণ হিসেবে দেখা দিচ্ছে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন। তারা উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা রক্ষার নামে নতুন করে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করছেন। কিন্তু বিশ্লেষকদের মতে এই অবস্থানের আড়ালে লুকিয়ে আছে এক ভিন্ন বাস্তবতা, যেখানে আঞ্চলিক নিরাপত্তার চেয়ে পশ্চিমা সামরিক জোটকে শক্তিশালী করাই যেন মূল উদ্দেশ্য। দীর্ঘদিন ধরেই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সামরিক ঘাঁটি স্থাপিত রয়েছে। এসব ঘাঁটি শুধু প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহৃত হয় বলে দাবি করা হয়, যদিও বাস্তবে বহুবার সেগুলো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে সামরিক অভিযান পরিচালনার জন্য ব্যবহার করা হয়েছে। ইরাক যুদ্ধ থেকে শুরু করে সিরিয়া ও অন্যান্য সংঘাত, প্রতিটি ক্ষেত্রেই এই ঘাঁটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, মুসলিম ভূখণ্ডে দাঁড়িয়ে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা কি সত্যি আঞ্চলিক নিরাপত্তা রক্ষার নামে ব্যাখ্যা করা যায়? অনেকের মতে উপসাগরীয় রাজতন্ত্রগুলো প্রধানত নিজেদের রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্যই পশ্চিমা শক্তির সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বজায় রেখেছে। এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নতুন করে অভিযোগ এবং কঠোর অবস্থান নেওয়ার ঘটনাকে অনেকেই বৃহত্তর ভূরাজনৈতিক খেলার একটি অংশ হিসেবে দেখছেন। সৌদি ও আমিরাতের নেতৃত্ব যখন ইরানের হামলা নিন্দা করছে, তখন অন্যদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থই রক্ষা করছে। ইরানের কূটনৈতিক সূত্রগুলো আরও দাবি করছে, সাম্প্রতিক হামলাগুলোর কিছু অংশ ফলস ফ্ল্যাগ কৌশলের অংশ হতে পারে, যেখানে ইরানের তৈরি ড্রোনের মতো প্রযুক্তি ব্যবহার করে হামলা চালিয়ে দায় চাপানো হচ্ছে তেহরানের উপর। যদিও এসব দাবির সত্যতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক রয়েছে, তবে এটি স্পষ্ট যে তথ্যযুদ্ধ ও প্রচারণার লড়াইও এখন মধ্যপ্রাচ্যের সংঘাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এদিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বহু বছর ধরেই বিতর্কিত একটি বিষয়। সমালোচকদের মতে এসব ঘাঁটি শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যে পশ্চিমা ভূরাজনৈতিক প্রভাব বজায় রাখার প্রধান হাতিয়ার। এর ফলে আঞ্চলিক রাজনীতিতে স্বতন্ত্র অবস্থান নেওয়ার ক্ষমতা অনেক দেশেই ক্রমেই কমে যাচ্ছে। অনেক পর্যবেক্ষকের মতে মুসলিম বিশ্বের নেতৃত্ব যদি সত্যি আঞ্চলিক স্থিতিশীল ও ঐক্য চায়, তাহলে তাদের প্রথমে প্রয়োজন বহিরাগত শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো। তবে বাস্তবতা হলো তেল নির্ভর অর্থনীতি এবং ক্ষমতার রাজনীতির জটিলতার কারণে অনেক সময় সেই পথ অনুসরণ করা কঠিন হয়ে ওঠে। বর্তমান পরিস্থিতি তাই আবারও একই প্রশ্ন সামনে নিয়ে এসেছে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আসল অগ্রাধিকার কি আঞ্চলিক নিরাপত্তা, নাকি ক্ষমতা টিকিয়ে রাখতে বৈশ্বিক শক্তির সঙ্গে ঘনিষ্ঠ জোট করা? সমালোচকদের মতে যখন মুসলিম ভূখণ্ডে পশ্চিমা সামরিক শক্তির অবাধ উপস্থিতি থাকে, তখন মুসলিম ঐক্যের কথা অনেকের কাছে কেবল রাজনৈতিক বক্তব্যের মতোই শোনায়। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে এগোবে তা এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় পরিষ্কার, তেল, ক্ষমতা ও বৈশ্বিক রাজনীতির জটিল খেলায় মুসলিম বিশ্বের ভেতরের বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠছে। হরমুজ প্রণালীর বুকে কেশম দ্বীপ এখন বিশ্ব রাজনীতির উত্তপ্ত কেন্দ্র। একসময় পর্যটকদের কাছে প্রকৃতির অপার সৌন্দর্যের জন্য পরিচিত এই দ্বীপ এখন ইরানের গোপন মিসাইল নগরী হিসেবে ট্রাম্প নেতানিয়াহুর জন্য এক আতঙ্কের নাম হয়ে উঠেছে। একসময় এই দ্বীপকে উন্মুক্ত ভূতাত্ত্বিক জাদুঘর বলা হতো। অদ্ভুত পাথরের গঠন, লবণ গুহা আর সবুজ ম্যানগ্রোভ বন দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো। এখন সেই আকর্ষণের জায়গা দখল করেছে সামরিক কৌশল আর যুদ্ধের উত্তেজনা।
প্রায় 1445 বর্গ কিলোমিটার আয়তনের কেশম দ্বীপ হরমুজ প্রণালীর প্রবেশ মুখে অবস্থিত। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন এই পথ দিয়ে হওয়ায় দ্বীপটির কৌশলগত গুরুত্ব খুব বেশি। এজন্য অনেকে এটিকে অডুব যুদ্ধঘাঁটি হিসেবে দেখেন। দ্বীপের প্রায় 1,48,000 মানুষ এখন দ্বৈত বাস্তবতার মধ্যে জীবন কাটাচ্ছে। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে যুদ্ধের চাপ। তাদের জীবন এখনো সমুদ্রকেন্দ্রিক। প্রতি বছর নওরোজ সাইয়েদি উৎসবে মাছ ধরা বন্ধ রাখা হয়। সমুদ্রের খামার ও উপহারকে সম্মান জানাতেই এই উৎসবের আয়োজন করা হয়। কিন্তু যুদ্ধ পরিস্থিতি তাদের এই স্বাভাবিক জীবনকে পুরোপুরি পাল্টে দিয়েছে। মার্চের শুরুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দ্বীপের একটি গুরুত্বপূর্ণ পানি শোধনাগার ধ্বংস হয়। এর ফলে আশপাশের 30টি গ্রামের মানুষ পানির সংকটে পড়েছে। এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বাহরাইনের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। তাদের দাবি, ওই অঞ্চলের একটি ঘাঁটি থেকেই কেশমে হামলা চালানো হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, কেশম এখন ইরানের নৌকৌশলের মূল কেন্দ্র। বন্দর আব্বাসের কাছাকাছি অবস্থানের কারণে এটি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই দ্বীপের মাটির নিচে বিশাল মিসাইল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এর মূল লক্ষ্য হল প্রয়োজনে হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়া। সম্প্রতি ইরানের হুমকির পর সেখানে জাহাজ চলাচল প্রায় থেমে যাওয়ায় বিষয়টি স্পষ্ট হয়েছে। বর্তমানে খুব সীমিত সংখ্যক তেল ও গ্যাসবাহী জাহাজ সেখান দিয়ে চলাচল করতে পারছে। বিভিন্ন দেশ নিজেদের জাহাজ নিরাপদে পার করতে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। কেশমের ইতিহাসও সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। প্রাচীন গ্রিক নাবিকরা এই দ্বীপের কথা উল্লেখ করেছেন। মধ্যযুগে হরমুজের শাসকরা আক্রমণ এড়াতে এখানে তাদের রাজধানী সরিয়ে আনেন। দ্বীপটি বহুবার বিদেশি শক্তির দখলে গেছে। উসমানীয়, পর্তুগিজ ও পরে ব্রিটিশদের প্রভাব ছিল এখানে। কৌশলগত গুরুত্বের কারণেই ইতিহাস জুড়ে এটি ছিল আকর্ষণের কেন্দ্র। তবে কেশম শুধু সামরিক কারণে গুরুত্বপূর্ণ নয়, এটি প্রাকৃতিক বৈচিত্র্যের জন্যও বিখ্যাত। এখানে রয়েছে হারা ম্যানগ্রোভ বন, যা পরিযায়ী পাখিদের জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল। এছাড়া ইউনেস্কো স্বীকৃত কেশম জিও পার্ক, যা দ্বীপটির আরেকটি বড় আকর্ষণ। এছাড়াও এখানে রয়েছে ভ্যালি অফ স্টার্স, যা একটি অরণ্য উপত্যকা, যেখানে হাজার বছরের ক্ষয় ও প্রাকৃতিক প্রক্রিয়ার ফলে পাথরের অদ্ভুত সুন্দর গঠন তৈরি হয়েছে। এখানকার নামাকদান নামক লবণ গুহা বিশ্বের দীর্ঘতমগুলোর একটি, আর চাহকুহ ক্যানিয়ন তার গভীরতা ও গঠনের জন্য বিশেষভাবে পরিচিত। এসবই কেশমকে একটি অনন্য ভূতাত্ত্বিক বিস্ময়ে পরিণত করেছে। সব মিলিয়ে কেশম দ্বীপ আজ এক আজব বৈপরীত্যের প্রতীক। একদিকে প্রকৃতির শান্ত সৌন্দর্য, অন্যদিকে যুদ্ধের দামামা। এই দ্বীপ এখন আর শুধুই একটি ভৌগোলিক স্থান নয়, বরং বৈশ্বিক শক্তির লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। যুক্তরাষ্ট্র ইরানের মিসাইল ক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করলেও এর সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কেননা প্রতিদিনই ইরান মিসাইল ও ড্রোন ছুড়ে চলেছে, যার মধ্যে দিয়ে বোঝা যায় ইরান কতটা শক্তিশালী পাল্টা আঘাত করছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের মিসাইল ও ড্রোন সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে পুরোপুরি অকার্যকর হয়নি। এখনও তাদের হাতে এমন ক্ষেপণাস্ত্র সক্ষমতা আছে যা দিয়ে পুরো অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষতি করা সম্ভব। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে এবং তাদের নৌবাহিনীও যুদ্ধের অযোগ্য। অপারেশন এপিক ফিউরি নামের এই অভিযানে বড় সাফল্যের দাবি করে ওয়াশিংটন। ইরানের ড্রোন উৎপাদন ক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন। তবে বাস্তবে হামলা থামেনি। কাতার জানিয়েছে, সোমবার তারা ইরান থেকে ছোড়া একাধিক মিসাইল প্রতিহত করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও সতর্কতা জারি করেছে। আবুধাবিতে একটি গাড়িতে মিসাইল পড়ে একজন নিহত হয়েছেন। যুদ্ধের শুরুতে ইরানের হামলা ছিল খুবই তীব্র। প্রথম 24 ঘন্টায় সংযুক্ত আরব আমিরাতে 167টি মিসাইল ও 541টি ড্রোন হামলা চালানো হয়, কিন্তু 15তম দিনে তা নেমে আসে মাত্র 4টি মিসাইল। ইসরায়েলের ওপর হামলাও কমেছে।
প্রথম 2 দিনে 100টি অস্ত্র নিক্ষেপ করা হলেও সাম্প্রতিক সময়ে তা এখন কমে এসেছে। পেন্টাগনের দাবি অনুযায়ী মিসাইল হামলা 90% এবং ড্রোন হামলা 86% কমেছে। তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, কিভাবে ইরান এখনো হামলা চালাচ্ছে? বিশেষজ্ঞদের মতে ইরানের বিশাল ভূখণ্ড এবং গোপন স্থানে রাখা মোবাইল লঞ্চার এই সক্ষমতা ধরে রাখতে সাহায্য করছে। আকাশে আধিপত্য থাকলেও স্থল অভিযানের অভাবে সব লঞ্চার ধ্বংস করা সম্ভব হয়নি। যদিও ইরান এখন একসঙ্গে বড় আকারের হামলা চালানোর সক্ষমতা হারিয়েছে বলে অনেক বিশ্লেষক মত দিচ্ছেন, তবে যুক্তরাষ্ট্রের আচরণ ভিন্ন বার্তা দিচ্ছে বলেও মনে করছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন ইরান এখন মোবাইল লঞ্চার ও বিকেন্দ্রীভূত কমান্ড ব্যবস্থার ওপর নির্ভর করছে, যা সহজে ধরা পড়ে না। তাই এই যুদ্ধে মূল লড়াই এখন সময়ের সঙ্গে কৌশল ও ধৈর্যের উপর নির্ভর করছে। ড্রোন প্রযুক্তিও ইরানের এক বড় শক্তি। শাহেদ 136 ড্রোন তুলনামূলকভাবে কম খরচে দ্রুত তৈরি করা যায় এবং একসঙ্গে অনেকগুলো পাঠানো সম্ভব। তুলনামূলকভাবে ধীরগতির হলেও এগুলো প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম হচ্ছে। এই পরিস্থিতিতে শুধু সামরিক নয়, অর্থনৈতিক চাপও বাড়ছে। তেলের দাম বেড়ে $100 উপরে উঠেছে। কাতার গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে, বাহরাইন তেল সরবরাহ স্থগিত করেছে, আর ইরাকের উৎপাদন প্রায় 70% কমে গেছে। বিশেষজ্ঞদের মতে ইরান অসম যুদ্ধ কৌশল ব্যবহার করছে, সরাসরি শক্তিতে না পেরে অবকাঠামো ও অর্থনীতিতে আঘাত হানছে। এতে প্রতিপক্ষের উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি করা সম্ভব হচ্ছে। ইরানের সামরিক শক্তি কিছুটা কমলেও তাদের হুমকি এখনো বাস্তব। কম সংখ্যক হামলা হলেও তা যথেষ্ট আতঙ্ক সৃষ্টি করতে পারে। এই কারণেই এই সংঘাত দ্রুত থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্বকে ভেঙে দিতে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ইরানের গোয়েন্দা মন্ত্রীকে হত্যার খবর সত্যি হলে এটা হবে ইসরায়েলের নেতৃত্বে সিরিজ হত্যাকাণ্ডের নিকৃষ্ট উদাহরণ। ইসরায়েল দাবি করেছে মধ্যপ্রাচ্যে রাতের হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। তেহরান এই তথ্য এখনো নিশ্চিত বা প্রত্যাখ্যান করেনি। মাত্র 2 দিনে ইরানের 3 জন শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা এই অঞ্চলের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। গত মঙ্গলবার ইসরায়েল আকাশ থেকে হামলা চালিয়ে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বিপ্লবী গার্ডের বাসিস বাহিনীর প্রধান গোলাম রেজা সোলাইমানিকে হত্যা করে। 2 জনের মৃত্যু ইরানের জন্য বড় ধাক্কা এবং বুধবার তাদের জন্য শোকসভা অনুষ্ঠিত হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে এই হত্যাকাণ্ড দেশটির নেতৃত্বকে চূর্ণ করতে পারবে না। তার মতে ইরানের সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বার্তা দিয়েছেন যে পদে বদল হলেও প্রশাসন সচল থাকবে। ইরানও পাল্টা হামলা চালিয়েছে। পারস্য উপসাগরের প্রতিবেশী দেশগুলোর শক্তি অবকাঠামো লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে তেহরান। তেল আবিবের খুব কাছের এক এলাকায় 2 জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় বহু বাড়ি ধ্বংস হয়েছে এবং কমপক্ষে 12 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানিয়েছে ইরানের বুহেসর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সংস্থার প্রধান সতর্ক করে বলেন সংঘর্ষ চলাকালীন পারমাণবিক ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সংযম প্রয়োজন। এছাড়া ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে, যা বিশ্ব তেলের সরবরাহে সরাসরি প্রভাব ফেলছে। ইসমাইল খতিব ইরানের দক্ষিণ খোরসান প্রদেশের গায়েনাতে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র 2022 সালে তাকে এবং তার মন্ত্রণালয়কে সাইবার স্পায়োনেজ ও র্যানসমওয়্যার হামলার জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। তার নেতৃত্বে গোয়েন্দা মন্ত্রণালয় মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি সাংবাদিক ও নারী অধিকার কর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। সিরিজ হত্যাকাণ্ড ও পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক ঘটনাগুলো আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর সরাসরি প্রভাব ফেলছে। নিরাপত্তা পরিস্থিতি এবং তেল সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে।
এবার ইসরায়েলে ভয়াবহ হামলা শুরু করেছে ইরান, যা আরও তীব্র হতে পারে চলতি সপ্তাহে। এমন খবরই প্রকাশ করেছে তেহরান সহ ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম। এদিকে ইরানে হামলার বিরুদ্ধে অবস্থান নিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান জোসেফ কেন্ট। তিনি সরাসরি বলেছেন, এই যুদ্ধকে আমি সমর্থন করি না। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ভাষ্য মতে, ইসরায়েলের অনুরোধে ইরানে মার্কিন হামলাকে কেন্দ্র করে খোদ ট্রাম্প প্রশাসনেই শুরু হয়েছে বিদ্রোহ, যা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। আর সময়ের সাথে সাথে প্রচণ্ড চাপে অনেকটাই কুপোকাত মার্কিন প্রশাসন। এই চাপ সামলাতে এরই মাঝে ট্রাম্প প্রশাসনের পক্ষ নিয়ে দুটি দেশ ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সর্দার মুসাভি আমেরিকান জায়নবাদী শত্রুর বিরুদ্ধে অঞ্চল জুড়ে কার্যকর এবং শক্তিশালী হামলার এক নতুন পর্যায়ে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, তেল আবিব এবং ওয়াশিংটনের অহংকারের মেরুদণ্ড রাস্তা ও চত্বরগুলো ভেঙে দেওয়া হবে। আইআরজিসি ভোর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পুরো অঞ্চল জুড়ে মার্কিন এবং ইসরায়েলি অবস্থানগুলোতে তীব্র হামলার একটি ঢেউ পরিচালনা করছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে তারা জানায়, হোম ফ্রন্ট কমান্ড লক্ষ্যবস্তু এলাকার মানুষের মোবাইল ফোনে একটি নির্দেশনা পাঠিয়েছে। সেখানে তাদের নিরাপদ আশ্রয়ে লুকাতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি উদ্ধারকারীরা সম্ভাব্য আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে কাজ করছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের সতর্কতামূলক সাইরেন বাজার পর ইসরায়েলি উদ্ধারকর্মীরা আঘাতপ্রাপ্ত স্থানগুলোর রিপোর্টের ভিত্তিতে সাড়া দিচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় এখনো পর্যন্ত অল্প সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তবে যে কোনো সময় ভয়ঙ্কর হামলা হতে পারে। এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের মধ্যে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান জোসেফ কেন্ট। তিনি দাবি করেছেন, ইসরায়েলের চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে এবং ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক পদত্যাগপত্রে কেন্ট বলেন, আমি বিবেকের তাড়নায় ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না এবং স্পষ্ট যে ইসরায়েল ও তাদের শক্তিশালী মার্কিন লবির চাপে আমরা এই যুদ্ধে জড়িয়েছি। পদত্যাগপত্রটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, কেন্ট আরও অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের শুরুর দিকেই ইসরায়েল শীর্ষ কর্মকর্তারা এবং মার্কিন গণমাধ্যমের প্রভাবশালী কিছু অংশ ভুল তথ্য ছড়িয়ে আমেরিকা ফার্স্ট নীতিকে দুর্বল করে দেয় এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে জনমত তৈরি করে। তার ভাষায়, এই তথ্যযুদ্ধের মাধ্যমে ট্রাম্পকে বিভ্রান্ত করা হয়েছে, যাতে মনে হয় ইরান তাৎক্ষণিক হুমকি এবং পাল্টা আঘাত হানলে দ্রুত বিজয় সম্ভব। এটি ছিল সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও দাবি করেন, ইসরায়েল অতীতেও একই কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরাক যুদ্ধে জড়িয়েছিল, যার ফলে হাজারো মার্কিন সেনার প্রাণহানি ঘটে। কেন্ট সতর্ক করে বলেন, আমরা আবার সেই ভুল করতে পারি না।